প্রিয় বন্ধুরা, জামায়াত শিবির এনসিপি এখন একটা জিন্দা লাশে পরিণত হয়ে গেল বাংলাদেশে। এই যে 5ই আগস্ট গেল, আজকে 7ই আগস্ট। এই 5ই আগস্ট জামায়াত শিবির জিন্দা লাশে পরিণত হইল। আজকে 6 আগস্ট, আগস্টের 6 তারিখ আজকে, মানে গতকালকের ঘটনা এটা আর কি। কিভাবে জিন্দা লাশ হইল এটার বিস্তারিত এখন আপনারা আমার কাছে জানতে পারবেন। এখন এই মুহূর্তে যদি দেশে নির্বাচন হয় বা আগামীতে যে নির্বাচনটা আসতেছে, গতকালকে ডক্টর ইউনূস ঘোষণা দিছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তার মানে হলো 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হবে। এটা আপনি ধরে নিতে পারেন, আপনারা আমরা সবাই। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলে এনসিপি কোন আসন থেকে তাদের জামানত ফেরত আনতে পারবে না, জামানত বাজেয়াপ্ত হবে। এমনও হইতে পারে তারা নাও দাঁড়াইতে পারে, আবার এমনও হইতে পারে পরিস্থিতি যা দেখতেছি, নির্বাচন কমিশন যেভাবে ডিটারমাইন্ড যে শর্ত পূরণ ছাড়া কাউকে নিবন্ধন দিব না, তাহলে এনসিপি নিবন্ধন পাচ্ছে না। এনসিপির সেই শর্ত পূরণ করার কোনো ক্ষমতা নাই। যাক, সেটা আর একটা ভিডিওতে বলবো। এখন কিভাবে গতকালকে 5ই আগস্ট জামাত শিবির এনসিপি এরা জিন্দা লাশ হয়ে পরিণত হইল, সেটি আমি বিস্তারিত আপনাদেরকে এখন শোনাব। জিন্দা লাশের অর্থ বুঝেন? জিন্দা লাশ হলো একটা মানুষ প্যারালাইসিস, সে বাথরুম বিছাই করে বা অপরের সাহায্য ছাড়া খাইতে পারে না এক গ্লাস পানীয়। এই জাতীয় রোগে যারা আক্রান্ত হয় তারা হলো জিন্দা লাশ। রাজনীতিতে এই মুহূর্তে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল গতকালকে 5ই আগস্ট। শেখ হাসিনা পতনের বর্ষপূর্তি গেছে গতকালকে 5ই আগস্ট, অর্থাৎ 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। সদল বলে দেশ ছেড়ে পালিয়েছেন। ঢাক ঢোল পিটাইয়া বিজয়ী যারা, গণঅভ্যুত্থানের বিজয়ী পাঠ যারা, তারা গতকালকে 5ই আগস্ট পালন করছে। এবং কি এই সরকার বিশ্ব রেকর্ড করে ট্রেন ভাড়া করে 16 জোড়ার ট্রেন নাকি ভাড়া করছিল সারা দেশ থেকে লোকজন আনার জন্য। খালি ট্রেন আইসে কোনো লোক আসে নাই, সেটা আবার অন্য ভিডিওতে বলবো। কিভাবে তারা জিন্দা লাশটা হইল গতকালকে, এবার বিস্তারিত শুনেন। জামায়াত হলো একটা অভিশপ্ত নাম, জামাত শিবির। এই জামাত শিবির যে ভুলটা এখনো করে যাইতেছে, তাদের উচিত ছিল এই নামটাকে ছুঁড়ে ফেলে দিয়া নতুন নাম নিয়ে এই মূল ধারার বাংলাদেশের সপক্ষ শক্তি বা বাংলাদেশি দল হিসেবে একটা দল গঠন করে রাজনীতি করা। কিন্তু তারা যেভাবে লেগে রয়েছে যে ওই জামায়াতে ইসলামকেই 1971 সালে পরাজিত হয়েছি, গণহত্যার দায়ে মাথায় নিয়ে 30 লক্ষ এদেশের মানুষ হত্যা, 3 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠনের দায় মাথায় নিয়ে, যুদ্ধ অপরাধের দায় মাথায় নিয়ে, সেই দল নিয়েই তারা আবারও জিততে চায়, এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায়, রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে চায় এবং সেই 71-এর প্রতিশোধ তারা নিতে চায়। এটা কখনোই সম্ভব না, আরো 100 বছরেও সম্ভব না। তার প্রমাণ এই যে এখন আমি যে আলোচনা করতেছি, এই আলোচনাতে আপনারা পেয়ে যাবেন। আসেন বিস্তারিত। গণ অভ্যুত্থান যখন হইল, শেখ হাসিনা সদল বলে চলে গেল, তখন সেনা প্রধান যে বক্তব্যটা দিয়েছিলেন, তার প্রথম কথাটাই ছিল, আমি জামাতের আমিরকে ডেকেছি। তার বাকি বয়ানটা আমি আজকে দিলাম না, কিন্তু তার বক্তব্যের প্রথম বয়ানটা ছিল, জামাতের আমিরকে আমি ডেকেছি। এই বক্তব্যটা আমরা কোট করলাম, নিলাম। তারপরে যখন ডক্টর ইউনূসের সরকার গঠন করা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
হলো জামাতের, তারপর রাজশাহী, চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ডিসি, এসপি, সচিব। দেখা গেল যে যারা জামায়াত শিবিরের সাবেক কর্মী বা জামাত সমর্থিত, ইনারা দেশের এই যে বললাম এই ভালো ভালো পদ পদবিগুলোতে সব জামাতের লোকজন চলে গেল। এমনকি যুদ্ধ অপরাধীদের বিচারের যে ব্যবস্থা আছে ট্রাইব্যুনাল, সেখানকার সব পদ পদবিও ওই জামাতের লোকজন নিয়ে গেল। নাম বললে অনেকক্ষণ লাগবে, যে দিয়ে গেল হাইকোর্ট থেকে শুরু করে। বিএনপির কবলে ছিল হাটবাজার, মাঠঘাট, যে যার যার এলাকা নিয়ন্ত্রণ করছে সেটা ভিন্ন, কিন্তু প্রশাসনিকভাবে সরকারিভাবে দেখা গেল যে মূল যে পাওয়ারটা এসপি, ডিসি, ইউনো, সচিব, বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে এই যে প্রশাসন সচিবালয়, এগুলো জামাতপন্থীদের লোকজন 70% চলে গেল। তখন চলে যাওয়ার পরে সব দল এবং দেশবাসী ভাবা শুরু করলো যে ক্ষমতা তো জামাতের হাতে চলে গেল, ক্ষমতা তো জামাতের হাতে চলে গেছে। দেশবাসী একটা আতঙ্কিতই ছিল। কারণ এই সরকারে জামায়াত যা বলতো এই সরকার তাই করত। এটা আরো একটা বড় ব্যাপার যে এই সরকার সবাই বলা শুরু করলো এবং জানিয়ে গেল ভিতরে খবর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরে যেটা এনসিপি, এনসিপি মানেই শিবির, এনসিপি মানেই জামাত। এই জিনিসটা একেবারে শতভাগ এই আয়নায়, এই যে ক্যামেরায় সামনে চলে আসলো। তখন দেশবাসী আরো আতঙ্কিত হল। কিভাবে? যে এনসিপি যারা 24-এর গণ অভ্যুত্থানের মধ্যমণি, তারা দেখা যেতেছে সব হলো জামায়াতের। কি হলো? জামাত ক্ষমতায় চলে গেল বাংলাদেশে। জামায়াত ডিক্লার দিয়ে দিল হ্যাঁ তারা ক্ষমতায় চলে গেছে। কিভাবে গেছে? তারা বলতেছে যে হাসিনা আমলের সবার বিচার না হওয়া পর্যন্ত এদেশে কোনো নির্বাচন হবে না। ঠিক সেই কপি কথাটাই বলতেছে কে? এনসিপি বলতেছে। জামাত যেটা বলতেছে সংস্কার হবে আগে। কিসের নির্বাচন? যতদিন লাগে, মানে একটা লম্বা টান দিতেছে। সেটা কিসের নির্বাচন? আইন শৃঙ্খলা ঠিক নাই, এই যে টান। তার মানে এই সরকার আরো 4-5 বছর থাকবে, তারপর নির্বাচনের চিন্তা করা যাবে। এই কথাটা হলো কার? জামায়াতের। আমি ওই দিনকে বলছে রংপুর যে আইন শৃঙ্খলা নাই দেশে, কিসের নির্বাচন? এবং সেই কথাটাই এনসিপি বলতেছে। এবং তারা সাথে যে ইসলামী দলগুলো আছিল, যেমন হেফাজতে ইসলাম, তারপরে চরমনাই পীর সাহেবের দল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হাত পাখা, এরা একটা জামাত মানে জোট করে ফেলল। সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ ডাকলো। তারা বলছিল 10 লক্ষ লোক হবে এবং খরচও করছে 100 কোটি টাকা, কিন্তু লোক গুণে পাওয়া গেছে 80,000, সব মিলাই 70,000। লক্ষ লক্ষ কাটিয়া চলিল, ঘোড়াই চড়িয়া মধ্য হাঁটিয়া চলিল, শেষে গুনিয়া কয়েক হাজার পাওয়া গেল। জামায়াতের 10 লক্ষ লোকের আয়োজন, শেষে গুনিয়া 70,000 পাওয়া গেছে। ওখানে জামায়াতের আমির অজ্ঞান হয়ে গেছে। এখন অনেকে বলছে যে ওখানে উনি অজ্ঞান হয়েছেন ওই যে 71-এ ঠিক ওই জায়গাটার মধ্যেই জামায়াত আত্মসমর্পণ করছিল, এটা মনে হওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছেন, অনেকে বলতেছে। দেখ, এরপর কাজের কথা বলি। ওই সমাবেশে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি, এক ঘুরে করে দেওয়া হয়েছে বিএনপিকে। সবাইকে ডাকা হয়েছে,
হেফাজত, চরমোনাই, তখন দেশবাসীর ভিতরে একটা যারা এই দেশ এই স্বাধীনতা সপক্ষের শক্তি তারা হাই হাই করছে যে হাই হাই জামাত তো ক্ষমতায় যায়। কারণ হেফাজত, চরমোনাই তো নিচেই, সেনাবাহিনীও তাদের হাতে, ইউনিট সরকারই তো তার হাতে, যা বলতেছে তাই। আর না হলে এই সমস্ত পদ পদবি ওরা নিলই কেমনে? আর এরা এই তো সরকারকে চালাইতেছে, কারণ এনসিপিও তাদের, এনসিপি তো সরকারে আছে। আবার সবাই বলতেছে যে এনসিপি হইতেছে কিংস পার্টি, মানে কিংস পার্টি মানে হলো ডক্টর ইউনূসের দল হলো এনসিপি, আর এনসিপি মানে হলো জামাত, তার মানে জামাত হলো ডক্টর ইউনূসের দল, তার মানে জামাত হলো একটা সরকারি দল। এখন তাহলে এখন রাষ্ট্রীয় ক্ষমতায় কে ছিল? গত 5ই আগস্ট থেকে এই 5ই আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলো কে? জামাত ইসলাম। আর এই কারণে জামাত ইসলাম বলছে যে আগামীতে 5 বছর নির্বাচন তারা হইতে দিবে না। কারণ আছে, পিছনের দরজা দিয়া সেনাবাহিনীতে কু কইরা বা আফগানি স্টাইলে AK-47 ছাড়া নিয়ে ক্ষমতা দখল ছাড়া বাংলাদেশে তো জামাত ইসলাম কখনো ক্ষমতায় আসতে পারবে না। তো তারা সেই প্রিপারেশনে গেছিল, আর নির্বাচনটাকে তারা আগামী 5 বছর হইতে দিবে না। জনগণ এরই মনে করছিল হইতে দিবে না, এবং এখন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। দেখা যেতেছে সেখানে বিএনপির কথাই কোনো কাজ হয় না, এনসিপির কথাই কাজ হয়, জামায়াতের কথাই হয়। এই 1 বছর আমরা এড়িয়ে দেখছি। তাহলে জামাত ছিল এই 1 বছর কিংস পার্টি। এবার পুরা জাতি হতভম্ব হয়ে গেল যে 71-এর পরাজিত শক্তি জামাত। এটা আমার কথা না, ক্ষমতায় চলে আসলো, ক্ষমতা ভোগ করতেছে, আর নির্বাচনও হইতে দিবে না। তারা কি আবার গুজব উঠাইল যে ইউনুসকো দরকার হলে বাদ দেয়া, এনসিপি মানে জামাত মিলা তারা একটা বিপ্লবী সরকার গঠন করে ফেলব। বিভিন্ন শঙ্কার মধ্যে থাকা গেল, কারণ এনসিপিকে সরকার সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব দিয়া কুকুর 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 ডগ স্কোয়াড, মানে কুত্তা স্কোয়াড, ওই স্কোয়াডের বাংলা কি? কুত্তা টিম পুলিশের, সেগুলো দিয়াও যেভাবে গাইড দিতে লাগলো সারা দেশে, এটা তো সরকারি দল জামাত, এনসিপি, রাষ্ট্রীয় ক্ষমতায় এখন তারা। হতাশ হইয়া বিএনপি তাদের সমমনা দলগুলারে ডাকলো, কিন্তু সমমনা দল যাদেরকে বিএনপি 36টা দল নিয়ে আন্দোলন করছে, তাদের মধ্যে থেকে জামাতে মাল করি টোপ দিছে, বা ইহকাল পরকাল বেহেশত দোজখ সব হুর পরি বুঝাইয়া। এখন দেখা যায় বিএনপির সাথে যে 36টা দল ছিল, মানে বিভিন্ন উল্টা কথা করা শুরু করছে, দেয় কোনো নির্বাচন এখন হবে না, কারণ এখন আইন শৃঙ্খলা ঠিক নেই। ওমা জাগপা শফিউল আলম প্রধানের ছেলে, যে বিএনপির সাথে এত বছর থাকলো, আর লোকজনই কি আছে, দোহালি কি আছে, আর বাপের একটা সাইনবোর্ড আছে, এই 2 ভাই বোন মিলে এখন সর্বসা করলে 10 জন লোক দলে নাই। যাই হোক, সেই জাগপাও হুঙ্কার ছাড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, দাঁড়িপাল্লা মালিক তুই আল্লাহ, মানে সেও বলতেছে কিসের নির্বাচন। এরকম বিএনপির সাথে যে ছোট ছোট দলগুলো আছিল, এগুলোর টানা শুরু করলো, তারা ওই কথা বলা শুরু করলো। সব দলকে দাওয়াত দিল সোহরাওয়ার্দী উদ্যানে, বিএনপিকে দাওয়াত দিল না, বেকায়দাই পড়লো না বিএনপি একটা বিশাল। এবার বিএনপি সিদ্ধান্ত নিতে বাধ্য হলো এবং বলা শুরু করলো যে ডক্টর ইউনূস, আপনি আগে বলেন যে আপনি খ্রিস্টান না মুসলমান, মানে একটা আঘাত করা আর কি। তারপরেই বলা শুরু করলো যে যমুনা ঘেরাও করতে যাতে আমাদেরকে না হয়, ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচন দেন। তারেক জিয়া যখন বিএনপি একটা প্ল্যান অরিজ আন্দোলনের নাইমে গেছিল ইশরাকের মাধ্যমে সিটি কর্পোরেশন দক্ষিণের ঘটনা নিয়ে, তখন সরকার চাপে পড়ে যে ইউনূস লন্ডন, যে তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে বলল। আসার পরে বিএনপি আন্দোলন থেকে সরে আসলো এবং স্বাভাবিক চলতে থাকলো। কিন্তু ধানাই ফানাই শুরু হয়ে যাওয়ার পরে, যে দেশে আসার পরেও আরো অনেক ধানাই ফানাই হয়েছে, যেগুলো একটু আগে বললাম,
এগুলো হওয়ার কারণে বিএনপি এখন সিদ্ধান্ত নিচ্ছে তারা একটা চরম আঘাত করবে। তারা আর বিশ্বাস করতেছে না ডক্টর ইউনূস যেহেতু নির্বাচনের ঘোষণা দেয় নাই এখনো তারিখ, তারা এখন চরম আঘাত করবে, তারা আন্দোলনে নামবে। এবার ডক্টর ইউনূস চিন্তা করলো কি, বিএনপি যদি আন্দোলনে নামে, কিন্তু এখন সে চায় দেখতেছে যে এনসিপির যে কার্যকলাপ, সারা দেশে পুলিশ আর্মি মিডিয়া সবই দিতেছি, কিন্তু তারা তো 100 টাকা করে লোক ভাড়া করে কিছু লোক আনতেছে, তাও আস্তে আস্তে কমিয়ে গেল। এখন ঢাকায় একটা সমাবেশ ডাকলে ওদের 1-2 হাজার লোক তো হয় না, 500 লোকও তো আসে না, তাদের টাকা দিয়েও আসে না, মানে তারা শূন্য হয়ে গেছে। কারা শূন্য হয়েছে? জামায়াত কিছু লোকজন পাঠায়, আর বাকি সব শূন্য হলো এনসিপি আর জামায়াত যুদ্ধাপরাধীর দল। কিন্তু দেখতেছে যে টোটাল দেশের যে আবহাওয়া এখন, আবার বিএনপির সাথে বামপন্থী সহ অনেক কটা রাজনৈতিক দল আছে, তো দেশের সিংহভাগ মানুষ বিএনপির ব্যানারে এখন। তাহলে আওয়ামী লীগও তো আমাদের শত্রু, ইউনূসের কথা এটা, আওয়ামী লীগ আমার শত্রু, কিন্তু বিএনপির ছায়া তলে দেশের 90% মানুষই দেখি তাহলে আমার শত্রু হয়ে যেতেছে। তাইলে আমি না হয় জামাতের শিবির কথা শুনে নির্বাচন দিলাম না, থেকে গেলাম, কিন্তু আমার সেফ এক্সিট কিভাবে হবে? আমার সেফ এক্সিট তো একমাত্র বিএনপি ছাড়া এরা কেউ দিতে পারবে না সেফ এক্সিট। তখন তো আমাকে গলায় রশি লাগাইয়া ওই মুসলিনীর মতো ইটালির আমাকে ঝুলিয়ে দিব। কারণ বিএনপির নেতৃত্বে 90% মানুষ যখন আন্দোলন শুরু করবে, তখন তো সেখানে তো আওয়ামী লীগও যোগ দিবে, তাহলে 90% হয়ে যেতেছে না? তখন আমার সেফ এক্সিটের কি হবে? আচ্ছা আসেন এবার মূল কথাটা বলে দিই, ভিডিও বড় হয়ে যেতেছে। মূল কথা হলো, ওই চিন্তা থেকে ডক্টর ইউনূস যে জুলাই ঘোষণাপত্রটা তৈরি করছে, এই জুলাই ঘোষণাপত্রে এই জায়গাতে আইসা এখন জুলাই ঘোষণাপত্রটা হয়ে গেছে, যাক এটার অনেক সমালোচনা আমার আছে, ওটা পরে পর্যবেক্ষণ দিব। কিন্তু মেন যেটা বলতে চাইতেছি আমি, জুলাই ঘোষণাপত্র জামায়াতের মন মতো হয় নাই, জামাতের কথা শোনা হয় নাই। জামাত 71-এর কথা বাদ দিতে চাইছিল বা কৌশলে লিখতে চাইছিল, কিন্তু ডক্টর ইউনূস একেবারে হাইলাইট করে 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করছে, তার আগে থেকে শুরু করছে, সেখানে আছে আরো কিছু, দেখেন আমি ফেসবুকে দিছি পোস্ট, কিন্তু 71-কে হাইলাইট করছে। তাহলে 71-এ হাইলাইট করলে জামাতের কি হয়? ভরাডুবি হয়। বা জামায়াতের যে কোনো অবদান আছে কোনো আন্দোলনে, 90 বলেন, 2007-8 বলেন, আর 24-এ বলেন, এটাও লেখে নাই। জামায়াতের কোনো অবদান এখানে লেখা হয় নাই। যখন এটা ঘোষণাপত্র রেডি হয়ে গেছে, এখানে এনসিপির কোনো কথা শোনা হয় নাই। এনসিপি যা যা বলছিল না, এখানে শোনা হয় নাই। জামাতকে তো এখানে আন্ডার এস্টিমেটই করা হয়েছে, জামাতের কথা শোনা হয় নাই। এবার এনসিপির যেটা মূল নেতৃত্ব, তো তারা ফ্যাসিবাদ পতনের, তারা বিজয়ী শক্তি, আনন্দ উদযাপন করবে না বা এই প্রোগ্রামে থাকবে না। জুলাই সনদ যেটা, এই জুলাই যেটা ঘোষণা করা হইতেছে, জুলাই সনদ, এটা তো তাদেরই দাবি ছিল প্রথম, ছাত্র এনসিপি ছাত্র নেতাদের। তাহলে এইটা ঘোষণা হইতেছে, সারা দেশ থেকে লক্ষ লক্ষ লোক আইনা রাজকীয় ভাবে, আর সেই কিংস পার্টির নেতারা, মূল নেতৃত্ব 5 জন, হাসরাত সাজ্জিদ সহ দেখছেনি, যারা টারা সহ, তারা কক্সবাজার যে বসে রয়েছে, অর্থাৎ তাদের মৃত্যু। তারা দেখছে এই ঘোষণাপত্রে আমাদের কিছু নাই, তাদের আলাদাভাবে কোনো ক্রেডিট এখানে দেওয়া হয় নাই, এখানে কিছুই নাই। তারা মনের জেদে চলে গেছে কক্সবাজার, মূল নেতৃত্ব ফাঁকা। আর জামায়াতের যিনি গেছিলেন নায়েবে আমির, উনি এমনি কালো মানুষ, কিন্তু ডক্টর ইউনূস তো একেবারে, আমরা দেখলাম
মির্জা ফখরুল ইসলাম সাহেবকে, বিএনপির মহাসচিবকে একবারে পাশে নিয়ে দাঁড় করাইয়া এটা ঘোষণা করছে, পাঠ করছে। আর জামায়াতের নায়েবে আমির ওই এক কোনায় দাঁড়াইয়া ছিল। আর চরমনের পীর রেজাউল করিম সাহেব উনি আরো একটু দূরে দাঁড়াইয়া ছিল। তার মানে ডক্টর ইউনূস ঘোষণাপত্র ঘোষণা করল, আর এই জামাত এনসিপি চরমোনাই এদেরকে ছুঁড়ে ফেলাই দিল। সাথে সাথেই দেখলাম গোলাম পারোয়ারে যে জামায়াতের যে নায়েবে আমি উড়ো চেহারাতে এমনি কালো, একেবারে এই ঘোষণাপত্র শোনার সময় যেমন আকাশের কালো মেঘ ওনার চেহারার উপর ভর করলো, আর চেহারাটা একদম বিকৃতি হয়ে গেল। মানে উনি আর দুনিয়ায় নাই, অথবা ওনার হাতে এখন একটা অস্ত্র থাকলে উনি গুলি করে সব মাঝে ফেলতো, এরকম একটা ভাব। এবং ওনাকে সাংবাদিকটা ঘিরে ধরলো। উনি বললো, না না না, এটা হয় না, এই ঘোষণাপত্রে আমাদের এটা মনমত হয় নাই, আমাদের কিছু নাই ঘোষণাপত্রে, ওনাদের কিছু নাই। মিডিয়াকে বলতেছে। আর এনসিপি পলাইয়া কক্সবাজার যে বসে রয়েছে। এনসিপির প্রতিনিধি যদি একজন দুজন ছিল এখানে, নামকা অস্ত্রে, অর্থাৎ তারা এনসিপির পতন মানেই জামাতের পতন। তাইলে এই ঘোষণাতেই এদের কিংস পার্টি থেকে নাম 100% কাটা গেছে। ঘোষণাপত্রে এদের কোনো মতামত নাই। এবং বিএনপি সহ আর বামপন্থী যারা ছিল তাদেরকে, যারা উপস্থিত ছিল, আগে তো 4টে বাম দল এটা বর্জন করছে, যারা উপস্থিত ছিল তাদেরকে পাশে নিয়ে ঘোষণা করছে। তাহলে এখন কি হলো? হ্যাঁ হ্যাঁ, কি হলো? জামাত হলো কিংস পার্টি, এনসিপি কিংস পার্টি, তাদেরকে ইউনূস ছুঁড়ে ফেলে দিয়া ঘোষণাপত্র দিয়ে দিল। 1 নম্বর কথা। 2 নম্বরে সন্ধ্যার সময় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ দিয়ে দিল। যে নির্বাচনে এনসিপি বলতেছে, ওই জামাত এনসিপি একই কথা তারা বলছে না, আগে বিচার, তারপরে সংবিধান পরিবর্তন করতে হবে, তারপরে এই বহুত ব্যাপার স্যাপার, এটা 10-20 বছরের ব্যাপার নির্বাচন, এখতিয়ার নির্বাচন। তখন তড়িঘড়ি করে ডক্টর ইউনূস এসে ডাইরেক্ট নির্বাচন ঘোষণা করে দিল। যেটুকু অস্তিত্ব ছিল জামাত এনসিপির সেটাও শেষ হয়েছে। মজা ভি এখনো বাকি হাই। সন্ধ্যার পরে 5ই আগস্টের অনুষ্ঠানে সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, গোলাম আজম, সহমী কাসিম সহ যুদ্ধ অপরাধীর দায়ে যাদের ফাঁসি হয়েছে, এদের ছবি, বিশাল বিশাল ছবি টিএসসিতে টাঙাইছে, টাঙাইয়া প্রোগ্রাম করতেছে, প্রদর্শনী করতেছে। 5ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস। গণঅভ্যুত্থান দিবসে যুদ্ধ অপরাধীদের ছবি এখানে প্রদর্শিত হবে কেন? হ্যাঁ, এটা তাদের একটা কৌশল, যে তারা বিজয় লাভ করছে। তারা কারা? গোলাম আজম, জামাত, এবং তাদের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেটা অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এখন এটা তারা বিজয় লাভ করছে, তাদের ছবিগুলো প্রদর্শনী করছে। ভাই রে ভাই, সাথে সাথে তাদের ভাগ্য বিপর্যয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী যত ছাত্র সংগঠন ছিল সব দৌড়াইয়া যাইয়া ওখানে স্লোগান দেওয়া শুরু করছে। কি? এই জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, আর কি জেনে রেখো রাজাকার, এই দেশ আমার বাপ দাদার। আর কি? আমিও জানি তুমিও জানি জামাত শিবির রাজাকার, আমিও জানি তুমিও জানি অমুক রাজাকার, জামাত রাজাকার, শিবির রাজাকার, নাম ধরে ধরে বলতেছে। শিবির সভাপতির নাম কি জানি, সাদিক রাজাকার, অমুক রাজাকার। হইচই শেষে এই যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিডিয়ার যে যুগ, মুহূর্তের মধ্যে এই স্লোগানগুলা সারা বিশ্বে ভাইরাল হয়ে গেল। রাজাকার 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 শব্দটা 2013 সালে গণজাগরণ মঞ্চে যেমন একবার ছড়াইছিল, কালকে ভাই সন্ধ্যার পরে এটা ছড়াই পড়লো, চারিদিকে হইচই। যে বিশ্ববিদ্যালয়ের ভিসি একসময় শিবির করত, যে বিশ্ববিদ্যালয়ের ভিসি এখন জামাতের, উনি বাধ্য হলেন হুকুম দিতে যে এখান থেকে এই ছবিগুলো সরাও। কত বড় বেইজ্জতি যে সেই ছবিগুলাকে একদিক দিয়ে স্লোগান চলতেছে যে রাজাকারদের ছবি এখানে কেন, কেন রাজাকারদের ছবি এই স্বাধীন বাংলাদেশের এই সতীকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে,
আর রাজাকার রাজাকার যে স্লোগান শুরু হইল, একেবারে সকল মিডিয়ার সামনে ছবিটি দেখেন নামাই নিতে হইল তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ওখান থেকে। এই ছবিটি নামায় যখন নিয়ে গেল, তারপরে ধাওয়াও খেল সাধারণ ছাত্ররা সব এই বামপন্থীদের এই ব্যানারে, অনেক ছাত্র এবং প্রশ্ন তুলল ছাত্র দল বিএনপি। সালাউদ্দিন কাদের চৌধুরী তো হলো বিএনপির নেতা, তার কি হয়েছে না হয়েছে আমরা বুঝবো, তার ছবি কেন ওখানে দিচ্ছেন আপনারা? জিন্দা লাশ কি আমি আমনে বললাম? ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল। জামায়াত শিবির, এনসিপি শিবির গতকালকে কি হলো? জিন্দা লাশ হলে এখন সারা দেশের মানুষ দেখতেছে কি হাই হাই। ক্ষমতাবানকে মানুষ ভালোবাসে, এটা কিন্তু ঠিক, যার ক্ষমতা আছে। এতদিন দেখছে তারা কিংস পার্টি ছিল, তাদের পিছনে আর্মি ছিল, পুলিশ র্যাব বিডিআর সরকার ছিল, তাদের ভিতরে শক্তি ছিল। এখন দেখে তাদের পিছনে ইউনুসও নাই, আর্মি বিডিআর পুলিশ র্যাব সব সরে গেছে। মাঝখান দিয়ে এই ফাঁকে জামাতের পাশ থেকে ওই ইসলামিক শাসনতন্ত্র চরমুনাই পীর আরো অনেক দূরে চলে গেছে চরে, আর হেফাজত ইসলাম সাইড হয়ে গেছে, এখন জামাত একলা হয়ে গেছে। তাহলে কি হলো? এখন জামাতের চারপাশে সরকারও নাই, পুলিশ নাই, আর্মি নাই, র্যাব নাই, বিডিআর নাই। চোখের পলকে ঘটনা দেখেন, চরমুনাই পীর নাই, হেফাজত ইসলামও নাই। কিন্তু গতকালকে যে কেলেঙ্কারিটা হলো, রাজাকার রাজাকার যে স্লোগানটা সারা দেশে সারা বিশ্বে ভাইরাল হয়ে গেল, এবং সেই ছবিগুলো টাঙাইয়া একেবারে অপদস্থ, মানে গলায় জুতার মালা নেওয়ার মতন অবস্থা। যে ছবি টিএসসিতে ছবি লাগাইছে তাদের নেতাদের, সেই ছবি তাদেরকে ওখান থেকে সরাইয়া নিয়ে যেতে হইল, আর পিছন থেকে ধাওয়া দিতেছে, আর রাজাকার রাজাকার করে গালাগালি করতেছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এবং সারা বিশ্ব মিডিয়ায় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জামাত কালকে শেষ শেষ শেষ। এর কোন সিন বাংলাদেশে? এক বছর ছিল আর হঠাৎ করে হলো যে পিছন থেকে সবাই বলতেছে রাজাকার রাজাকার ধর ধর, রাজাকার রাজাকার ধর ধর। অনেক স্লোগান, অসংখ্য স্লোগান আপনারা শুনেছেন ইতিমধ্যে, ভাইরাল হচ্ছে। আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি শেষ করবো। তো তারা সব ছবি টবি সরাইয়া যান নিয়ে শিবির পাড়ায় যেতে বাধ্য হইল। তার পরের ইতিহাস পরে শুনেন, দেখেন রাজনীতি কি জিনিস। গতকাল 5ই আগস্ট জামাতের রাজনীতি, জামাত এবং এনসিপি ফিনিশ হয়ে গেছে। আগামী নির্বাচনে এনসিপি দাঁড়াবে না, নিবন্ধনও পাবে কিনা জানি না, পাওয়ার সম্ভাবনা নাই। যদি দাঁড়ায় তাদের জামানত থাকবে না। একটা আসন জামাত এখন বের করে আনার কোনো ক্ষমতা আর তাদের থাকলো না। এই কালকের এই ন্যাক্কারজনক লজ্জাজনক ঘটনার পরে দেশবাসীর কাছে তাদের অবস্থানটা একেবারে লেনটা করে দিল। ধর ধর রাজাকার ধর 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 করতেছে, আর তারা ছবি টবি নামাইয়া নিয়ে পলাইতেছে। এই বাংলাদেশে চিন্তা করা যায়? তাহলে সারা দেশে সারা বিশ্বে তাদের এখন অবস্থানটা কি হইল? তাহলে আগামীতে একটা আসন জামাতের বের করে আনা খুব কঠিন হয়ে যাবে। আজকে আবার বিএনপি কি করলো? আজ 6 তারিখে ওই যে নির্বাচন ঘোষণা দিছে, তারা বিজয় র্যালি করে ফেললো, বিশাল বড় করে ঢাকায় বিজয় র্যালি করলো। আর জামাত এনসিপি ঘরে ঢুকিয়ে গেল, ঘরে ঢুকে গেছে তারা, একটু কোথাও নাই তারা। রাজনীতির পথ পরিবর্তন। এই জন্য বললাম যে জামাত শিবির এখন এনসিপি এগুলো জিন্দা লাশ। এই দেশে একমাত্র বিএনপি রাজনীতি করার অধিকার দিছিল জামাতকে, এবং একমাত্র বিএনপির কাঁধে ভর করে ধানের শীষ নিয়ে নির্বাচন করে এমপি মন্ত্রী হয়েছে এই দেশে। কিন্তু বিএনপি হল, এই জামাত হল একটা কুলাঙ্গার মুনাফিকের দল। এরা না হলে আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ, হেদের গালাগালি করার দরকার নেই, চ্যাপ্টার ক্লোজ। এবার তারা বিএনপির সাথে মিলা যদি নির্বাচন করত, তারা 50-60টা আসন নিয়ে সংসদে বিরোধী দলে থাকতে পারত। এখন কিন্তু তারা বিএনপির পিঠে ছুরি মারা রাষ্ট্রীয় ক্ষমতাই নিয়ে নিয়েছিল। বিএনপি কে এই দেশের? আর এই দেশের স্বাধীনতার সপক্ষে শক্তি কি? আমরা 71-এ হারছিলাম, 24-এ জিতছি, রিসেট বাটন চাপ দিছি, 71 উধাও। কিন্তু 71 উধাও করছিল 2025-এ, 24-এ 5ই আগস্ট। কিন্তু
25-এর 5ই আগস্ট এসা এনসিপি জামাত নিজেই ভেনিস এবং উধাও হয়ে গেল। 24 থাকলো গণঅভ্যুত্থান দিবস হিসেবে, জনগণ গ্রহণ করলো। আর 71 নিয়ে কোনো প্রশ্ন নাই, ক্লোজ। আর রাজনীতির এই পট পরিবর্তনটা আপনাদেরকে আমি দিয়ে দিলাম। 30 মিনিট হয়ে গেছে আমার এই ভিডিও, কেউ দেখবেন কিনা জানি না, তবে ভালো লাগবে আশা করি ভিডিওটা দেখলে। যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী।